ইনকর্পোরেট অফ কোম্পানিজ, হ্যাঁ, কোম্পানি ফর্ম করার, ইনকর্পোরেট করার নিয়ম কি? বাই লিমিটেড। আচ্ছা, এখানে দেখেন আমি বলছি ইনকর্পোরেশন অফ কোম্পানিজ লিমিটেড বাই শেয়ারস এন্ড গ্যারান্টি এন্ড ইটস কনভার্সন। এটার মানে কি বলেন তো? এই যে গ্যারান্টি মানে কি বলেন তো? এই কথাটা শেয়ার তো বুঝেন, গ্যারান্টি মানে কি কেউ কি জানেন? আইডিয়া আছে কোনো? এটা আন্ডারটেকিং দিল স্যার, গ্যারান্টি তো আন্ডারটেকিং। হ্যাঁ, অনেকটাই ঠিক বলছেন, বাট আমি একটু ক্লিয়ার করি। আপনারটা ঠিক, বাট আর একটু ব্যাখ্যা করতে হবে। কোম্পানি সাধারণত ব্রডলি যেটা বললাম যে 1% কোম্পানি আছে, তারপরে প্রাইভেট কোম্পানি আছে, পাবলিক কোম্পানি আছে। পাবলিক কোম্পানি আবার দুই ধরনের, একটা হচ্ছে লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, আনলিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, এটা একটা ভাগ। আর একটা ভাগ আছে কোম্পানি ইনকর্পোরেট বাই শেয়ার, যে নাম্বার অফ শেয়ার থাকবে, যে আমার 100 শেয়ার আছে। সো আমি কোম্পানির দায় দেনা শেয়ারের উপর ডিপেন্ড করে। ধরেন একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি আর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ভিতর পার্থক্য, এক নম্বর পার্থক্য আমাকে বলেন তো? অনেক পার্থক্য পাবেন, বাট নাম্বার ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যটা আমাকে বলতে পারবেন? প্রাইভেট কোম্পানি যাদের শেয়ার হোল্ডার তারা শেয়ার ট্রান্সফার করতে পারে না বাইরে, হস্তান্তর করতে পারে না, যেটা পাবলিক কোম্পানি শেয়ার হোল্ডার কেবলমাত্র পারে। আমি পাবলিক না, আমি বলছি প্রোপ্রাইটারশিপ, মানে এক মালিকানা কারবার এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিফারেন্স বলছি, পাবলিক এবং প্রাইভেটের বলিনি। আপনি যেটা বলছেন আমার কোন স্যার দায়ভার হলে স্যার সবকিছু আমাকে পরিশোধ করতে হবে, আর ওইখানে যে স্যার কিছু হলে স্যার কিছু তোমার ভাগ থাকতে কিছু করা যাবে স্যার। স্যার এক মালিকানা কোম্পানি যদি মালিক মারা যায় তাহলে এই সোল্ডারশিপও বন্ধ হয়ে যায়, কিন্তু কোম্পানিতে মালিক যদি মারাও যায় তাহলে কোম্পানি বন্ধ হয় না স্যার। প্রত্যেকেই তার অ্যান্সার গুলোর দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে। যেমন আমিনুল প্রথম যেটা বলছে বুঝতে পারেনি, ও মনে করছে আমি জিজ্ঞেস করছি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির ডিফারেন্স। তো অ্যাবসলিউটলি বলছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির হচ্ছে যে ওপেন মার্কেটে শেয়ার ট্রান্সফার করা যায় না, উইদিন দা শেয়ার হোল্ডার করতে হয়, উইদিন দা বোর্ড ইয়ে করতে হয়। আর পাবলিক তো সবাই সব জায়গায় করতে পারে। সো ওর যেটা বুঝছি সেই অ্যান্সারটা রাইট ছিল। অনেক যেটা বলছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমার কোশ্চেনের অ্যান্সারটা অনেক দিয়েছে। আর লাতু যেটা বললেন ওইটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই প্রোপ্রাইটারশিপ কোম্পানি সাধারণত দেখা যায় যে প্রোপ্রাইটার তো একক মালিকানা, তার নামে সে মারা গেলে তারপরে আরেকটা প্রসেসে এখানে কোর্টের মাধ্যমে সেটেল হয় যে তার উত্তরাধিকার কি হবে। কিন্তু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তো শেয়ার হোল্ডাররা মারা গেলেও শেয়ার তো থেকে যাবে, সেই শেয়ারের মালিক কি হবে এটা পরে কথা, কোম্পানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অনেক যে কোশ্চেনটা করছে আমি এক্স্যাক্টলি ওই কথাটাই জানতে চাচ্ছিলাম, অনেকের অ্যান্সার যেটা ছিল ওইটাই আমি জানতে চাচ্ছিলাম, যে নাম্বার ওয়ান ডিফারেন্স হচ্ছে যে একটা প্রাইভেট, আমি এই কথাটা খুব বোঝার চেষ্টা করি, খুব ক্লিয়ারলি কাইন্ডলি বুঝবেন, কারণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কেন বললাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি বলছি বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, সে ব্যবসা শুরু করলো, সে 100 টাকা পেইড আপ দিল, ব্যবসা করতে করতে 1000 টাকা 2000 টাকা লস হয়ে গেল। 2000 টাকা আপনার ক্যাপিটাল কত? 100 টাকা, লস করছেন 2000 টাকা। এখন আপনার কাছে লোকজন পায় হচ্ছে লেটসে আপনার কাছে পাওনাদার তৈরি হয়ে গেছে 2500 টাকা, আপনি দিচ্ছেন 100 টাকা, আপনার কাছে লোকজন ব্যবসা শুরু করছে, লস করতে 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 আপনার কাছে পাওনাদার তৈরি হয়েছে 2500 টাকা। এই 2500 বা 2500 টাকা আপনার বাড়ি ঘর বেচে হলেও দিতে হবে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার শেয়ার কিনেছেন 100 টাকা, আপনার লস হইলে সর্বোচ্চ লস 100 টাকায় হবে। 100 টাকার পরে 101 টাকা জায়গায় এসে আপনাকে কেউ চাইবে না যে ভাই কোম্পানি লস হয়েছে, তোমার শেয়ার ছিল 100 টাকা, ওই টাকা দিয়ে সব লস তোমাকে নিয়ে নিছি, এরপর তুমি এডিশনাল টাকা দাও, এটা কেউ বলবে না। কিন্তু প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে বলবে, বিকজ প্রোপ্রাইটারশিপের সমস্ত লাইবিলিটিকে আনলিমিটেড লাইবিলিটি বলা হয়। আর এই কোম্পানিগুলোকে দেখবেন যে লেখা হয় XYZ লিমিটেড কোম্পানি, শান্তা লিমিটেড কোম্পানি, তারপরে স্কয়ার লিমিটেড। এই লিমিটেড মানে লিমিটেড বাই হচ্ছে লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি বলে। সো প্রাইভেট কোম্পানি এবং প্রোপ্রাইটারশিপের ভিতরে আমি যে ডিফারেন্সটা বললাম, এটা কি বোঝা গেছে এখন? স্যার ক্লিয়ার? স্যার আবার একটু বলবেন স্যার ডিফারেন্সটা? আচ্ছা, ওকে। আমি যেটা বলছিলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই নলেজ গুলো না থাকলে আসলে আমরা যতই ক্লাস করি যতই পড়ি, যেমন অনেকে অ্যান্সারটা করছে আই এম নট শিওর, অনেক হয়তো গত সেশন গুলো কোনো একটা জায়গায় আমি ডিসকাশন করছি বা সেটা খুব মনোযোগ দিয়ে শুনছি, আদারওয়াইজ জিনিসটা তো স্ট্রেট ফরওয়ার্ড না, মানে বুঝা 1 নম্বর পয়েন্ট বুঝাটা অত সহজ না। আমি যে কোনটাকে ইন্ডিকেট করছি, বিষয়টা কি বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি ব্যবসা করে আপনার দায় বা লাইবিলিটি। প্রোপ্রাইটারশিপ মানুষ করতে চায় কারণ হচ্ছে প্রোপ্রাইটারশিপ কোম্পানির কোনো খরচ খরচা কম, কোম্পানি তৈরি করতে কোনো টাকা লাগে না, আর জিসি রিটার্নের বিষয় নাই,
তারপরে আলাদাভাবে অডিট করাইতে হয় না, নিজের যে ট্যাক্স রিটার্নের সাথেই কোম্পানির এটা জমা দিয়ে দিলে হয়, খুবই সিম্পলিফাইড। বাট প্রোপ্রাইটারশিপ কোম্পানির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমি ব্যবসা করতে যে যত লস করলাম, ঝামেলা করলাম, যা করলাম, এর বেনিফিটও সব 100% আমি পাবো, এর লাইবিলিটিও 100% আমার যাবে। সো আমি 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করে যদি আমার কাছে কেউ 2,500, 3,000, 5,000 টাকাও পায়, সেই টাকা লস করলে সেই লাইবিলিটি আমার ঘাড়েই আসে। তার মানে এখানে যেমনি বেনিফিটও আনলিমিটেড, লাইবিলিটিও আনলিমিটেড। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির 5 জন 500 টাকা দিয়ে কোম্পানি শুরু করছে, এরপরে যদি 100 কোটি টাকাও লস হয়, ওই 5 জনের 500 কোটি টাকা, এর 100, বির 100, সির 100, ডির 100, ইর 100, এই প্রত্যেকের 100 টাকা করে ব্যবসা শুরু করছিল, তার লস হওয়ার চান্স 100 টাকা। মানে এ এমন হবে না যে মাইনাস হবে, সে 100 টাকা জিরো হয়ে যেতে পারে, কিন্তু মাইনাস তাকে কেউ বলবে না তুমি 100 টাকা দিয়ে শুরু করছো, ওই 100 টাকা তো কেটে নিছি লসের কারণে, তুমি এখন আরো বাড়ি ঘর বেচে আমাকে 5 লাখ টাকা দাও, এটা বলবে না ফর লিমিটেড কোম্পানি। বোঝা গেছে কোশ্চেনটা? জি স্যার। ওকে, এই কে জিজ্ঞেস করছিলেন স্যার, আরেকবার বলেন কে বলছিল এই কথাটা? স্যার দেলোয়ার হোসেন। দেলোয়ার, এখন বুঝছেন দেলোয়ার? জি স্যার। তারপরেও যদি স্যার, জি বলেন। স্যার ওই প্র্যাকটিক্যালি স্যার ওই লিমিটেড কোম্পানি স্যার লোনের ক্ষেত্রে দেখা যায় যে ডাইরেক্টরদের শেয়ার তো আছেই, কিন্তু ওনাদের পার্সোনাল প্রপার্টিও ব্যাংকে কিন্তু মর্টগেজ নিয়ে যায়, তখন তো ওনাদের না পার্সোনাল না না, এখানে একটু কনসেপ্ট ভুল আছে। মর্টগেজ তো ব্যাংক নেয় না, আপনি দেন। ধরেন কি হয় যে, আমি বুঝছি আপনার কোশ্চেনটা, এটা হচ্ছে যে এটা তো চয়েস আপনার হাতে, যে আপনি ব্যবসা করতে করতে এত টাকা আপনার লোন চান, যেটা কোম্পানির যে অ্যাসেট আছে সেই অ্যাসেট দিয়ে ব্যাংক সিকিউরড মনে করে না। ব্যাংক মনে করে না যে আপনার যে লোন নিচ্ছেন শুধুমাত্র আপনার কোম্পানি অ্যাসেট দিয়ে তার এই লোন ডিফল্ট হইলে সে টাকা পাবে, এমন হয় না। তখন ব্যাংক আরো অনেক অপশন আছে, যেমন বলে হচ্ছে, প্রথম তো হচ্ছে যে কর্পোরেট গ্যারান্টি, মানে কোম্পানির থেকে গ্যারান্টি দেয়। এরপরে পার্সোনাল গ্যারান্টি, মানে আপনি অ্যাজ এ বোর্ড অফ ডিরেক্টর পার্সোনাল গ্যারান্টি সাইন করে দেন যে না ভাই, আমি এই ব্যবসা করে লস হইলে শুধু কোম্পানির না, আমার পার্সোনাল ঘর বাড়িও আমি দিব। এই পার্সোনাল এই গ্যারান্টি যদি আপনি দেন, তাহলে তো আপনাকে আটকাইতে পারবে না, তখন তো আপনার নেচারটা অনেকটা প্রাইভেট প্রোপ্রাইটারশিপ মতো হয়ে যায়, এটা পার্সোনাল গ্যারান্টি বলে। অথবা তার থার্ড পার্টি পার্সোনাল গ্যারান্টির বাইরে তার পার্সোনাল অ্যাসেটও মর্টগেজ করে, এটাকে বলা হচ্ছে থার্ড পার্টি মর্টগেজ। সেইগুলো তো আছেই, প্র্যাকটিস তো আছেই, ইউ আর রাইট। বাট ফ্যাক্ট হচ্ছে যে জেনারেল কেসে আপনি হচ্ছে কোম্পানির লাইবিলিটি লিমিটেড হয়, কিন্তু আনলিমিটেড লাইবিলিটি আমরা নিজেরা তৈরি করি। লাতু যেরকম বললো যে বোর্ড অফ ডিরেক্টর আপনার কোম্পানির অ্যাসেট মর্টগেজ করে, এরপরে কর্পোরেট গ্যারান্টি দেয়, অন্য কোম্পানি তাদের অন্য কোম্পানিগুলো এই কোম্পানিকে গ্যারান্টি দেয়। লেটস সে আমি বলি যে কল্লোল লিমিটেড লোন নিচ্ছে, কল্লোল ডিস্ট্রিবিউশন কর্পোরেট গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, তো এরকম হয়। অথবা সুপারস্টারের আয়ার বাল্ব লোন নিচ্ছে একটা কোম্পানি আছে, হয়তো সুপারস্টারের সুপ্রিম ইলেকট্রনিক্স আরেকটা কোম্পানি, সে কর্পোরেট গ্যারান্টি দিচ্ছে। এক কোম্পানিকে আরেক কোম্পানি কর্পোরেট গ্যারান্টি দেয়, এইটার বাইরেও আবার এসে ডাইরেক্টররা তাদের পার্সোনাল গ্যারান্টি দেয়। এর বাইরে আরো কি করে, তারা হচ্ছে নিজেদের পার্সোনাল অ্যাসেটকে থার্ড পার্টি এটা বলে, মানে কোম্পানির অ্যাসেট তো ফার্স্ট পার্টি, কিন্তু ডাইরেক্টর বা আদার কারো সম্পত্তি যদি মর্টগেজ করে থার্ড পার্টি মর্টগেজ বলে। এটা অনেক অ্যাডভান্স লেভেলের নলেজ, ডিসকাশন করতে করতে এটা সামনে আসবে। বাট লাতুর কোশ্চেন থেকে আপনারা বুঝতে পারলেন যে কোম্পানির ফর্মটা যদিও লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমাদের লাইবিলিটি লিমিটেড, কিন্তু আমরা নিজেরা চাইলে আনলিমিটেড করে ফেলতে পারি, এটা তো কেউ আমাকে আটকাবে না, তাই না? বোঝা গেছে কোশ্চেনটা? একটা ছোট উদাহরণ দেই, স্টক মার্কেটে আপনি নিজের টাকায় ব্যবসা করবেন, 100 টাকা দিবেন, শেয়ার কিনবেন, লাভ হইতে পারে লস হইতে পারে। পাবলিক যে কি করে, 100 টাকা শেয়ার কিনে 200 টাকা লোন নেয়, হ্যাঁ, লোন নিয়ে শেয়ার কিনে, তখন যে ধরা রাখায় নিজের টাকা হইলে তো লস নিজের পন্থ হইতো। যখন দেখা যায় যে লোন নিয়ে সে শেয়ার কিনতেছে, তখন লস করলে কি হয়, লস তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে ওই কোম্পানি ওই যে লোন নিছে সেটার ইন্টারেস্ট হইতে থাকে, তারপর একসময় সে জিরো হয়ে যায়, উল্টা তার বাড়ির থেকে টাকা দিতে হয়। সো পাবলিকের লোভ এবং না বোঝার কারণে এই জিনিসগুলো হয়। নর্মালি কোম্পানি ফর্মে হচ্ছে কোম্পানি ইজ এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি বলা হয়, যে এটাকে এখন তো নতুন কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আপনার হচ্ছে যে পিএলসি বলা হয়, পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, আর লিমিটেড কোম্পানিকে বলা হয়, আর ওপিসি তো আছে, ওপিসি মানে 1% কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর পাবলিককে বলা হয় পিএলসি, যেটা বাইরে বলতো আগে, ওই নাম বাংলাদেশে চালু হচ্ছে, যেটাকে পিএলসি বলা হয়, পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি আর
প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেডের আগে নামে বোঝা যেত না, এখন নামে ক্লিয়ারলি বোঝা যাবে। তো যাই হোক, এটা অনেক অ্যাডভান্স লেভেলের ডিসকাশন, আপনারা সময়ের সঙ্গে সঙ্গে সবই বুঝবেন, বাট ডে ওয়ানে সব বুঝে ফেললে তো আসলে এত সহজ জিনিসগুলো না, তাই না? সো আমি আমার লেভেল বেস ট্রাই করতেছি আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য, বাট সব ক্ষেত্রে যে 100% সবাই একবারে বুঝে যাবেন এটা আশা করা একটু কঠিন হতে পারে। এনিওয়ে, সো আমি একটু আগাই। টু ডু বিজনেস উই নিড কি হবে? প্রোপ্রাইটারশিপ ফার্ম থাকে, আমরা জানি, পার্টনারশিপ ফার্ম থাকে, কোম্পানি থাকে, কোম্পানির ভিতর ভাগ থাকে। আগে ওপিসি ছিল না, এখন 1% কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, তারপর পাবলিক লিমিটেড কোম্পানি আছে। পাবলিকের ভিতর আবার বললাম আনলিস্টেড এবং লিস্টেড আছে। সো দিস ইজ দ্য পার্ট। প্রোপ্রাইটারশিপ আমরা জানি সিঙ্গেল অপারেট বিজনেস, একজন পার্সন করে, ডাজন্ট হ্যাভ লিগ্যাল এন্টিটি। এটা আসলে লিগ্যাল এন্টিটি না, কারণ পার্সন নিজেই হচ্ছে এখানে ওনার, পার্সোনালি লায়াবল, যত লায়াবিলিটি পার্সোনালি, ঠিক আছে? এই যে প্রোপ্রাইটারশিপের একটু যে কথা বলছিলাম, ক্রেডিটর ডাজ নট ফিল সেফ, এটা কি হয়? মালিক মারা গেলে টাকা নাও পাইতে পারেন, এই জন্য যারা বাকি দিবে তারা আসলে ভয় থাকে। আমার কথাটা বোঝা গেছে এখানে? হ্যাঁ, প্রোপ্রাইটারশিপ কোম্পানির কিছু সুবিধা অসুবিধা বলে দিলাম। সিঙ্গেলি অপারেট কোম্পানি নিজের দায় দায়িত্বে করা যায়, কোনো ঝামেলা নাই, বোর্ড মিটিং করতে হয় না, কোনো ঝামেলা নাই। সুবিধা যেমনি আছে, অসুবিধা হচ্ছে ডাজন্ট হ্যাভ লিগ্যাল এন্টিটি, এটা কোনো আলাদা এন্টিটি না, ওনারের সাথে সাথে থাকে। শফিকুল আলমান কোম্পানি, আমার যে চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম, এটা আমার সাথেই সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত পার্টনারশিপ না করবো ততক্ষণ পর্যন্ত এটা আমার ট্যাক্স রিটার্নে থাকবে, মানে আমি না থাকলে এই কোম্পানিরও বন্ধ হয়ে যাবে। কিন্তু পার্টনারশিপ করলে কি হবে? একজন মারা গেলেও পার্টনার বেঁচে থাকলে কোম্পানি ওইটা ভ্যালিড থাকবে। তার পার্সোনাল লায়াবল, এটা আমি সমস্ত লায়াবিলিটি আমার ঘাড়ে। ক্রেডিটর ডাজ নট ফিল সেফ, কেউ টাকা দিলে মনে করো ওই লোকটা না থাকলে তো সব শেষ। কিন্তু কোম্পানি হলে দেখা যায় যে বোর্ড অফ ডিরেক্টর একজন না থাকলে আরেকজন থাকবে। হ্যাঁ, ব্যাংক, এটা লিগালি আর্টিফিশিয়াল এন্টিটি হচ্ছে কোম্পানি, বাট এখানে একজন। প্রোপ্রাইটারি ডিড এন্ড ফার্মস ডিসলভ, এটা যদি প্রোপ্রাইটার মারা যায় তাহলে ফার্মও অনেক ক্ষেত্রে ডিসলভ হয়ে যায়। সো দিস ইজ দ্য থিংস। এরপরে আসেন, সেটা হচ্ছে যে পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে আমি আপনাদেরকে টোটাল জিনিসটা বলে দিব। সেটা হচ্ছে ডাজন্ট হ্যাভ লিগ্যাল এন্টিটি, এটাও কিন্তু ওই কোম্পানির মতো না, কয়েকজন মিলে একটা লিগ্যাল এন্টিটি, বাট এটাকে আলাদাভাবে কোনো ইয়ে হয় না, কোম্পানির মতো করে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন হয় না। ডিসএগ্রিমেন্ট থাকে ওনাদের ভিতরে, পার্টনারশিপদের ভিতরে গন্ডগোল করে পার্টনারশিপ প্রায় ভেঙে যায়। আনলিমিটেড লাইবিলিটি, এখানে পার্টনারদের ঘাড়ে লাইবিলিটি বেশি থাকে। ক্রেডিটর ডাজ নট ফিল সেফ, আর এটা হচ্ছে আপনার এগ্রিমেন্টের মাধ্যমে হয়, ঠিক আছে? পার্টনারশিপ এগ্রিমেন্টের উপর বেস করে, এগ্রিমেন্ট ভেঙে গেলে সব ভেঙে যায়। এটা নিয়ে আমার আলাদা সেশন আছে, আলাদা ভিডিও আছে, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় পার্টনাররা কুইট করলে পার্টনারশিপ ভেঙে যায়, এগ্রিমেন্ট ইনভ্যালিড হয়ে যায় যদি এটা ভেঙে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো থাকে। ওকে, তারপরে হচ্ছে এবার আসেন হচ্ছে এই কোম্পানি, যেটা বললাম ইজ এন আর্টিফিশিয়াল, কি বললাম? এ কোম্পানি ইজ এ incorporate under the Companies Act. Incorporate under the Company Act is an artificial person recognized in the eye of law. কোম্পানিকে আইনের চোখে একটা আর্টিফিশিয়াল পার্সন হিসেবে মনে করা হয়, ঠিক আছে? কি কোশ্চেন করছেন লাতু? না, বলছেন কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল পারসন ইন দ্য আই অফ ল। স্যার, এটা আপনি তো পুরোটাই আর কি দেখেন দিচ্ছেন, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে কি হয়? হ্যাভিং লিগ্যাল এন্টিটি, এটা আইনগত সত্তা আছে। লিগ্যাল ম্যানেজমেন্ট টুল টু ম্যানেজ, একটা লিগ্যাল ম্যানেজমেন্ট টুল আছে, বোর্ড অফ ডিরেক্টর আছে, চেয়ারম্যান, এবং এটা আছে। এটা অ্যাডভান্টেজ গুলো বলতেছি। ইনভেস্টর ইন্টারেস্ট আর প্রোটেক্টেড বাই ল, মানে পাওনাদারদের টাকা কোনো না কোনো ভাবে আদায় করার ব্যবস্থা এখানে আছে, বিকজ লিগালি এটা প্রোটেক্টেড। লাইবিলিটি অফ দ্য মেম্বার্স আর লিমিটেড, ওই যে বললাম না, মেম্বার মানে শেয়ার হোল্ডার, এবং শেয়ার হোল্ডারদের লাইবিলিটি লিমিটেড। আমি শুরুতেই বলতেছি যে নাম যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই লিমিটেড মানে লিমিটেড বাই লিমিটেড অফ দ্য লাইবিলিটি। সো লাইবিলিটি অফ দ্য মেম্বার্স অর শেয়ার হোল্ডার আর লিমিটেড। হ্যাজ পারপিচুয়াল সাকসেশন, পারপিচুয়াল মানে কি বুঝেন? গোয়িং কনসার্ন, হ্যাঁ, চলতে থাকবে। শেয়ার হোল্ডার মারা যাবে, ডাইরেক্টর মারা যাবে, কিন্তু কোম্পানি থাকবে, এটাকে বলে পারপিচুয়াল সাকসেশন। ইজি ট্রান্সফারেবল ওনারশিপ, মানে শেয়ার 117 এর মাধ্যমে করা যায়।
প্রাইভেটের ক্ষেত্রে একটু কঠিন, পাবলিকের ক্ষেত্রে আরো ওপেন। প্রাইভেটের ক্ষেত্রে যেটা হয় বোর্ড অফ ডিরেক্টরদের মাধ্যমে, শেয়ার হোল্ডারদের মাধ্যমে নিজেদের ভিতরে ট্রান্সফার হয়। আর পাবলিক হইলে তো হাজার হাজার লোকের কাছে, লক্ষ কোটি লোকের কাছে আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন। ক্যান সু, মামলা করা যায়, মামলা করতে পারে, কোম্পানি নিজ নামে মামলা করতে পারে। ডিসঅ্যাডভান্টেজটা কি? মাস্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অডিটেড। প্রাইভেটলি এই যে প্রোপ্রাইটারশিপে অডিটেড না হলেও চলে, কিন্তু পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনার অডিটেড অ্যাকাউন্টস হইতেই হবে। হোল্ডিং মিটিং, অনেক লিগ্যাল মিটিং আছে, অনেক বেশি। যত বড় কোম্পানির ফর্ম যত বড় হবে তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, ওকে? আর যত প্রোপ্রাইটারশিপ হবে তত অ্যাকাউন্টেবিলিটি কম, একা যা করবেন শেষ, কারো কিছু বলতে হবে না। কিন্তু যখনই আপনি বড় বড় ফর্মে যাবেন তত বেশি অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাপারে মানুষের অত বেশি জায়গার আগ্রহ কম, অত বেশি লিগালি বাউন্ড না। যখনই লিস্টিং এ চলে যায় তখন হাজার রেগুলেশন চলে আসে, শেয়ার হোল্ডাররা অনেক কিছু জিজ্ঞেস করে, আপনার আরজেএসসি জিজ্ঞেস করে, তারপরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জিজ্ঞেস করে, লিস্টেড হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা ঢাকা স্টক এক্সচেঞ্জের থেকে জিজ্ঞেস করে। এই কোশ্চেন গুলো বাড়তে থাকে যত বেশি বড় ফর্মে যায়। সাবমিশন অফ ভেরিয়াস রিপোর্ট অ্যান্ড রিটার্ন, বিভিন্ন সাবমিশন করতে হয়, ভেরিয়াস রিপোর্ট এবং এগুলো সাবমিট করতে হয়, ঠিক আছে? এবং এদের বিরুদ্ধে আপনি যেমনি মামলা করতে পারেন তেমনি মামলা খাইতেও পারেন, আপনার নামে মামলা হতেও পারে। আপনি যেমনি কোম্পানির থেকে লেটসে কল্লোল ডিস্ট্রিবিউশন লিমিটেড, যেমনি কল্লোল ডিস্ট্রিবিউশন যে কোনো কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে বা যে কোনো ব্যক্তির নামে মামলা করতে পারে, তেমনি অন্য যে কোনো কোম্পানি বা যে কোনো লিগাল পার্সন, যে কোনো পার্সন আবার কল্লোলের ওই কোম্পানির নামে মামলা করতে পারে। সো সু করতে পারে বা সু হইতেও পারে। সো টাইপ অফ কোম্পানি, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুইজন মিনিমাম শেয়ারহোল্ডার থাকে, ম্যাক্সিমাম 50 জন হতে পারে। এই স্লাইডটা করা ছিল আগে, আমি একটু অ্যাড করে নিব সঙ্গে। সেটা হচ্ছে যে কোম্পানির টাইপ দিয়ে বললে প্রথমেই লিখতে হবে ওপিসি, 1% কোম্পানি, যেহেতু এটা অলরেডি অ্যাপ্রুভ। সো প্রথম হবে টাইপ অফ কোম্পানি তো 1% কোম্পানি, সেকেন্ড হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি মিনিমাম শেয়ার হোল্ডার কয়জন? 2 জন এবং ম্যাক্সিমাম 50 জন। বোঝা গেছে? স্যার তার মিনিমাম বোর্ড সাইজ হইতে হবে 2 জন, বোর্ড মেম্বার 2 জন লাগবে, 2 জন শেয়ার হোল্ডার, মিনিমাম 2 জন বোর্ড হইতে হবে, কারণ একটা তো বোর্ড অফ ডিরেক্টর হইতে পারে না একজন লোক। ক্যান নট অফার শেয়ার টু দ্য জেনারেল পাবলিক, ওই যেটা বলছিল আমাকে, এটা আমিনুল বলছিল, আমিনুল এই কথাটা কিন্তু বলছিল, ক্যান নট অফার শেয়ার টু দ্য জেনারেল পাবলিক, জেনারেল পাবলিক এসে শেয়ার অফার করা যাবে না। শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি, সরি প্রাইভেট লিমিটেড কোম্পানির কি আছে? রেস্ট্রিকশন আছে, সে বাইরে সবার কাছে যে জনে জনে জিজ্ঞেস করে শেয়ার ট্রান্সফার করতে পারে না, তার নিজস্ব যে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে তাদের ভিতর শেয়ার ট্রান্সফার করতে হয়। এই কথাটাই, এই যে ক্যানট অফার জেনারেল পাবলিক আর ট্রান্সফার শেয়ার রেস্ট্রিকটেশন, এই দুটো কথাই আমিনুল বলেছিল। আমিনুল কি আছেন ক্লাসে এখনো? আমিনুল আছেন, আপনি বুঝতে পারছেন এই কথাটাই আপনি বলছিলেন? হ্যাঁ, জি স্যার। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। এরপরে আসেন পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হয়? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয় হচ্ছে সেটা হচ্ছে কি হয়, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম শেয়ার হোল্ডার হয় 7 জন আর ম্যাক্সিমাম হচ্ছে আনলিমিটেড, এটা অনেক বেশি, মানে যত সংখ্যায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর বোর্ড অফ ডিরেক্টর হয় 3 জন। আর হচ্ছে ক্যান অফার শেয়ার টু দ্য জেনারেল পাবলিক, সবার কাছে আপনার শেয়ার অফার করতে পারে। আর ট্রান্সফার অফ শেয়ার নট রেস্ট্রিক্টেড। তাহলে কি হলো? প্রাইভেটের ক্ষেত্রে শেয়ার হোল্ডার মিনিমাম 2 জন, বোর্ড অফ ডিরেক্টর মিনিমাম 2 জন। পাবলিকের ক্ষেত্রে শেয়ার হোল্ডার মিনিমাম 7 জন, বোর্ড অফ ডিরেক্টর মিনিমাম 3 জন। আর প্রাইভেটের ক্ষেত্রে জেনারেল পাবলিকের শেয়ার অফার করতে পারে না, পাবলিকের ক্ষেত্রে পারে, প্রাইভেটের ক্ষেত্রে পারে না। আর ট্রান্সফার প্রাইভেটের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড আর পাবলিকের ক্ষেত্রে আনরেস্ট্রিক্টেড। এখন আমাকে বলেন তো এই সংখ্যাটা দুজন ডিফারেন্সটা কে বলতে পারবে এক কথায়? বলেন কি কি বললাম? এনিওয়ান? ডিফারেন্স বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট 4টা পয়েন্ট বলছি। সালাম আলাইকুম স্যার। আসসালাম, কে? অনেক স্যার মুন্না। মুন্না বলেন প্লিজ। জি স্যার। স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন পর্যন্ত শেয়ার হোল্ডার থাকবে। সরি স্যার, 3 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং শেয়ার ডিরেক্টর থাকবে সর্বনিম্ন 2 জন, টোটাল 2 জন থাকবে। বলেন আগে ডিরেক্টর না, একটা একটা করে বলেন। প্রথম বলেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিনিমাম ম্যাক্সিমাম শেয়ার কত, পাবলিকের ক্ষেত্রে কত, এটা উদাহরণ 1। দ্বিতীয় হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর মিনিমাম কত, মিনিমাম কত, এভাবে এক একটা পয়েন্ট বলেন প্লিজ, বলেন।
আবার বলুন। স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার, প্রথমে হচ্ছে শেয়ার হোল্ডার হচ্ছে সর্বনিম্ন 3 জন এবং না না, এর ভুল সর্বোচ্চ হচ্ছে, ভুল 50 হচ্ছে, জন ভুল হচ্ছে, পর্যন্ত। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, অন্য কেউ বলবেন, ওর ভুল হচ্ছে, আর কেউ বলবেন? জি স্যার, জি স্যার, কে বলেন, প্লিজ আপনি বলেন। সাইদুল ইসলাম, জি স্যার। হ্যাঁ, স্যার, জি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার মিনিমাম 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর Okay. পাবলিক লিমিটেড ক্ষেত্রে শেয়ার হোল্ডার মিনিমাম 7 জন এবং ম্যাক্সিমাম আনলিমিটেড। ওকে, আর এরপর বোর্ড অফ ডিরেক্টরস হচ্ছে মিনিমাম 2 জন। আর পাবলিকের ক্ষেত্রে হচ্ছে, জি স্যার, প্রাইভেটের ক্ষেত্রে। আর পাবলিকের ক্ষেত্রে হচ্ছে স্যার মিনিমাম 3 জন। ওকে, ফাইন। আর প্রাইভেট লিমিটেড শেয়ার ট্রান্সফার করতে পারে না, এটা রেস্ট্রিক্টেড, বাট পাবলিক লিমিটেড শেয়ার অফার এবং করতে পারে, ট্রান্সফার করতে পারে স্যার ইজিলি। এই স্যার, ঠিক আছে, ঠিক আছে। মান্নাবের ভুল হচ্ছিল, মান্নাব প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুইবারই মিনিমাম শেয়ার হোল্ডারের সংখ্যা 3 জন বলছিল, আসলে 2 জন হবে। ইউ আর রাইট। সো থ্যাংক ইউ, বুঝতে পারছেন মান্নাব ডিফারেন্সটা কোথায় ছিল। এরপরে আসেন কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এই কথাটাই আগে বলি নাই, হ্যাঁ, এই কথাটা আগে বলা হয় নাই। এই লিমিটেড বাই গ্যারান্টি কথাটা এখন বলেন তো, এটা দিয়ে কি বোঝা যায়? এই লিমিটেড বাই গ্যারান্টি কথাটার অর্থ কি? স্যার, লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট আমি করব, যে আমি যদি লস হয় কোম্পানির, তো আমি এত পার্সেন্ট বা এত টাকা পর্যন্ত আমি এই লসটা বেয়ার করবো স্যার। ওকে, ফাইন। হ্যাঁ, যে যতটুকু বিনিয়োগ করছে স্যার, মানে স্যার তার দায়টাই স্যার। বিনিয়োগ না অনেক, এটা ও যেটা বলছে এটা ঠিক আছে, আপনারা ঠিক নেই। সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ার, মানে আপনি 100 টাকা শেয়ার কিনলে আপনার লাইবিলিটি 100 টাকা। পাবলিক লিমিটেড কোম্পানি বাই শেয়ার, এটা মানে পাবলিক কোম্পানি, কিন্তু আপনি 100 টাকা কিনলে আপনার 100 টাকায় ইয়ে। আর কোম্পানি লিমিটেড গ্যারান্টি মানে আপনি 100 টাকা শেয়ার কিনছেন, কিন্তু আপনি কাগজে বললেন যে আমি মানে 200 টাকা পর্যন্ত লাইবিলিটি নিব, নাকি 300 নিব, নাকি 500 নিব। তার মানে মিনিমামের থেকে, মিনিমাম যে আপনি শেয়ার কিনছেন এর বেশি গ্যারান্টি আপনি নিতে পারেন। এই জিনিসটাকে বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। অথবা আপনি যে টাকায় কন্ট্রিবিউট করেন না কেন, কিন্তু আপনার লাইবিলিটি কতটুকু নিবেন এটা লেখা থাকে আলাদাভাবে, এটাকে বলে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে উইদাউট শেয়ার ক্যাপিটাল। জি জি স্যার, আবার একটু বলেন স্যার, বুঝি নাই স্যার গ্যারান্টিটা। জি জি, সেটা হচ্ছে আপনার লিমিটেড বাই গ্যারান্টিতে কোনো শেয়ার ক্যাপিটাল এরকম থাকে না, ঠিক আছে? যে আমি 100 টাকা 200 টাকা এরকম ভাগাভাগি থাকে না। সে বলবে যে ভাই এই ব্যবসা করতে যে যত লাইবিলিটি হবে তার 500 টাকা আমি নিব বা 700 টাকা নিব, সেই লিমিটেড বাই গ্যারান্টি বলে, ঠিক আছে? সে এই লাইবিলিটি পর্যন্ত সে নিবে, এটা লেখা থাকবে। আর লাইবিলিটি ইজ লিমিটেড মানে হচ্ছে যে আন্ডারটেকিং, লেখার মাধ্যমে বলে দিবে। তো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি তার দুটো আপনার বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে উইদাউট শেয়ার ক্যাপিটাল, এর কোনো শেয়ার ক্যাপিটাল থাকে না। যেমন উপরের দুটো, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানির কতটুকু শেয়ার ক্যাপিটাল এটা নির্দিষ্ট আছে, বাট কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এর কোনো হচ্ছে কি হয়, কোনো শেয়ার ক্যাপিটাল নির্দিষ্ট নাই, উইদাউট শেয়ার ক্যাপিটাল। বাট কি আছে, তার যে এখানে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার, তাদের হচ্ছে কে কতটুকু লাইবিলিটি নিবে সেটা সে লিখে দিবে, আন্ডারটেকিং দিবে। আমি 500 টাকার লাইবিলিটি নিব, 700 টাকা নিব, নাকি 1000 টাকা নিব, এই ধরনের লাইবিলিটি সে আন্ডারটেকিং এর মাধ্যমে নিবে, লিখে দিবে যে আমি এত টাকার লাইবিলিটি নিব। এটাকে বলে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। বোঝা গেছে এখন? জি স্যার, বুঝতে গেছে স্যার। একটু স্যার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এটা সচরাচর আমরা তো এরকম পরিচিত না স্যার। একটু এটা একদমই রেয়ার। এটা হয় অন্য ক্ষেত্রে, এটা হচ্ছে অন্য জিনিস হয়, সাধারণত বিভিন্ন অ্যাসোসিয়েশন করে অথবা ভলান্টারি কোনো সার্ভিসের জন্য করে। এই জিনিসটা একটু রেয়ার, এই জন্য আপনারা জানেন না। তো এই জিনিসটা যদি রেয়ার, আমি চেষ্টা করব যে এই সেকশনের আন্ডারে, এটা হচ্ছে সেকশন 28 এর আন্ডারে, এটা কোম্পানি অ্যাক্টের 28-29, এই সেকশনের আন্ডারে কিছু একটা দেখানোর চেষ্টা করবো, যদিও খুব রেয়ার। বাট আমি এখন আপাতত আর বেশি জানার দরকার নেই, শুধু জেনে রাখেন যে এটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের 28 সেকশনে বলা আছে। আমি এই বিষয়ে আর একটু আপনাদেরকে ফার্দার নলেজ দিব, যদিও এটা জেনারেল পারপাস, এতটা জানা জরুরি না দেখে এটা খুব বেশি প্রচলন নাই, যেহেতু একটু অন্য ফর্মের। সো তারপরে আমি আপনাদেরকে নলেজ পারপাস এটা ক্লিয়ার করবো, ঠিক আছে? আপাতত এটুকু জেনে রাখেন, ওইটার সাথে ডিফারেন্স আছে উপরের দুটার সাথে। প্লিজ বলেন, কে কোশ্চেন করছিলেন, কি বলতে চাচ্ছিলেন?
এনি কোশ্চেন? ইউসুফ আজকে বোধহয় তন্ময় এবং আরিফ জয়েন করে নাই, হ্যাঁ ওদেরকে একটু বললেন তো, কারণ আজকে ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, জি স্যার। বলুন কতটা ইম্পর্টেন্ট ছিল, আপনি যেটুকু বুঝছেন সেইভাবে ব্যাখ্যা করেন। স্যার এমনি তন্ময় ভাই আসছিল, আরিফ ভাই মানে আসছিল স্যার, দেখছিলাম স্যার। ওকে, তারপরেও বলেন। আর অনেক ওই কালকে একটু সবাই একটু বিশেষ করে অনেক একটু ফলো আপ করেন ইয়ের কাছে, আমাদের লুইনের কাছে, সো দ্যাট এটার পিপিটি এবং ভিডিওটা যেন সবাইকে দেওয়া হয়। যদি কেউ মিসও করেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি কিন্তু যথেষ্ট এফোর্ট দিই আপনাদের জন্য, এবং মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে রাজি আছি। আমি কিন্তু ক্লাস ছোট করি শুধুমাত্র আমার নিজের পরিশ্রম কমানোর জন্য না। আমি চাই যে আমি যেভাবে প্রচুর ইনফরমেশন দিই, প্রচুর মানে রিপিটেড কথা বলে বলে উইদাউট এনি গ্যাপ কথা বলে আপনাদেরকে বোঝার চেষ্টা করি, এরকম 3 ঘন্টা ক্লাস নিলে আপনাদের মাথা ঘুরবে। আমার আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না। আমি হচ্ছে 10 ঘন্টা টানা 2 দিন পর পর বিডি জবসে আমি 2009 থেকে 2013-14 পর্যন্ত স্যাটারডে ফ্রাইডে ফুল 8-16 ঘন্টা, অনেক ক্ষেত্রে একটু বেশি নিয়ে আপনার 9-9-18 ঘন্টা পর পর 2 দিন দাঁড়ায় ক্লাস নিয়েছি আল্লাহর রহমতে। সেরকম নেয়ারও আমার অভিজ্ঞতা আছে। আবার এমনও দেখা গেছে যে একদিনে 3টা ক্লাস নিয়েছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউট নিয়েছি, তারপর হচ্ছে ইয়েতে নিয়েছি, আপনার বিডি জবসে নিয়েছি, আবার সন্ধ্যায় এসে আইসিএম তে ক্লাস নিয়েছি। এরকমও ঘটেছে। কিন্তু আমি এই 1.5 ঘন্টা ক্লাসটাকে ছোট করছি কেন জানেন? আমি এত বেশি ইনফরমেশন দিই, বিভিন্ন ডিসকাস করি, এর বেশি নেয়ার ক্ষমতা আপনাদের সবার নাও থাকতে পারে। সো আমি চাই যে নেক্সট ক্লাসের আগে এই পিপিটিটা আরেকবার দেখেন এবং ভিডিওটা বারবার শুনেন। এটা যে কত ইম্পর্টেন্ট জবের ক্ষেত্রে এখন বুঝতেছেন না, যারা জব চেঞ্জ করতে যাবেন এবং সেক্ষেত্রে কোনো যদি একটা কোম্পানি সেক্রেটারি কোয়ালিফাইড বা এই রিলেটেড জানা লোকজন থাকে, সে কোশ্চেন এদিক থেকে নেব, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ কত ভালো লাগতেছে। আর নলেজ এবং জানার তো শেষ নাই। আজকে ওই যে ইউসুফ বা ওরা যে কাজ করে ব্যাংকের সাথে, এই ব্যাংকের জন্য ব্যাংকিং রিলেশনশিপের জায়গাও যদি কোম্পানির সম্পর্কে ভালো না জানেন, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না। প্রত্যেকটা নলেজ, প্রত্যেকটা এই যে 11টা সাবজেক্ট একটাকে আপনার সাপোর্ট করে, একটাকে আপনার কনসিডার করে। সো ডোন্ট ওয়ারি, আমি যেভাবে যাচ্ছি কোনো চিন্তাই করো না, আপনারা আমার সাথে থাকলেই চলবে, বেশি যাওয়ার দরকার নেই আপাতত। এবং কি হয়, এই লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে বললাম নন প্রফিট নেচারের হয় সাধারণত, এগুলো তো প্রফিট নেচারের, আর এটা হচ্ছে নন প্রফিট হয়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের দেখি ওইটার মেমোরান্ডাম দিতে পারি কিনা। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন হয়েছে নতুন করে, হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের একমাত্র অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে কোম্পানি অ্যাক্ট, তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, সমস্ত রুলস এন্ড রেগুলেশন প্রপারলি মেনটেন করে করা হয়েছে। সো এই ধরনের অ্যাসোসিয়েশন করার জন্য আসলে এই হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এই ফর্মে আসে, সেকশন আন্ডার সেকশন 28-29 অনুযায়ী হয়, এবং এটার নেচারটা হয় নন প্রফিট। এবার বোঝা গেছে অনেক বাকি কোশ্চেন করছিলেন যে এটা কি নেচার হয়, একটা উদাহরণ দিয়ে দিলাম এখনই। আপনারা বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের রিসেন্টলি আমরা যেটা করলাম এটার ভিতরে এটা আছে, ঠিক আছে? ওকে স্যার আমার একটা মানে পরামর্শ দরকার ছিল স্যার। বলেন। আমরা তো ধরেন অনেকেই চাকরি করি এবং অনেকে হচ্ছে বিভিন্ন কোর্স সিএফও বলেন বা সিএমএ বলেন, বিভিন্ন পড়ালেখার সাথে জড়িত। তো স্যার জবের পাশাপাশি ধরেন মানে অনেকেই পড়ালেখার ওইভাবে টাইম পাই না স্যার। তো স্যার মানে আপনার পরামর্শ কি, ধরেন আমরা আমাদের অ্যাটলিস্ট মানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য দৈনিক কত ঘন্টা বা কত সময় একবারে বের করাটা উচিত, বা মানে স্যার এই ব্যাপারে একটু স্যার 2 মিনিট একটু যদি ব্রিফ করতেন স্যার। থ্যাংক ইউ ইউসুফ। ফার্স্ট অফ অল আমি আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে টাইম আসলে অনেক আমরা কিভাবে দেখি এটা হচ্ছে ইস্যু। সেটা হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আপনাদের প্রত্যেককেই চিনি মোটামুটি ভাবে, এখানে যারা অ্যাটলিস্ট কয়েকটা আমাদের সাথে 3টা সেশন করে আসছেন এবং কয়েকজনকে বিভিন্ন জায়গায় আমিও টুকটাক চেষ্টা করেছি আপনাদেরকে জবে ঢুকাই দেওয়ার জন্য, এরকম অনেকে আসছেন। অর্থাৎ আপনাদেরকে পার্সোনালি আমি খুব ভালো করে চিনি। শুধু এটুকু বলি যে অ্যাভারেজে আপনারা যেটুকু কাজ করেন অফিসে, তার থেকে আমি কোনো অংশে বেশি না করলেও কম করি না ফার্স্ট। কিন্তু আমি তারপরেও প্রতিদিন আল্লাহর রহমতে 2 ঘন্টা যে কোনো ভাবে যা পড়ি, সেটা আমি উপন্যাস পড়লেও 2 ঘন্টার ভিতরে নিয়ে নিই, বিকজ এটা আমার মনের খোরাকের জন্য পড়তে হয়। সেটা হুমায়ুন আহমেদ পড়লেও আমি ওইটার ভিতরে নিয়ে নিই। তো 2 ঘন্টা আমি পড়ি। সবসময় যে আপনার আইএফআরএস পড়তে, সবসময় যে কোম্পানি আইন বা এগুলো পড়তে যে ভালো লাগে তা না, কিন্তু যখনই আপনি পড়েন তখন আপনার ব্রেনের যে দুশ্চিন্তা আসে, ব্রেনের যে উল্টাপাল্টা চিন্তা আসে, অলস সময়ে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডাখানা, এগুলো ঢুকতে পারে না।
আমি কিন্তু ওপেন টাইপ মানুষ এবং খুব মেন্টালি স্ট্রেংথ হয়েছে অনলি পড়ালেখা করার কারণে। আপনি যত পড়বেন মেন্টালি তো স্ট্রেংথ হবে না, আপনি খুব সাহসিকতার সাথে কথা বলতে পারবেন। যে কোনো জায়গায় দাঁড়ালে আল্লাহ রহমতে আপনাকে কেউ ডিফিট করবে নলেজ দিয়ে, এটা কঠিন হবে ইফ ইউ আর ট্রাইং টু রিড এভরিডে। এবং এইখানে একটা কম্পাউন্ড ইফেক্ট নামে একটা বইয়ের আমি সামারি করছিলাম, অনেকে এটা বইটা বুক রিভিউ সেশনে ছিল, ওইখানে বলা হচ্ছে অল্প অল্প করে রেগুলার সময় পান না, ঠিক আছে, আধা ঘন্টা সময় তো পান রে ভাই, আধা ঘন্টা রেগুলার করেন, তাহলে ইম্প্যাক্টটা দেখবেন কোথায় যায় হয়। হ্যাঁ, আধা ঘন্টা, মাত্র অনলি আধা ঘন্টা হইলেও চলে, প্রতিদিন আধা ঘন্টা পড়লে এইটারই কত। আপনি ভিডিও দেখেন না, গাড়িতে যাচ্ছেন আসতেছেন, মোবাইলে কিছু ডেটা কেনেন, টাকা তো আলহামদুলিল্লাহ সেভ করে কি হবে, মোবাইলে ডেটা কিনে একটা ইউটিউবে ভিডিও দেখতে কয় লাগে, প্রতিদিন আধা ঘন্টা। আপনি চাইলে আমার ভিডিও দেখতে পারেন, বাংলায় যদি আরো কারো থাকে। আনফর্চুনেটলি হচ্ছে যে অন্য কোনো বাংলাদেশি বা বাংলায় ইন্ডিয়ানরা কিছু করছে, বাংলাদেশে আইএস, আইএফআরএস এবং কোম্পানি ল, আইএফআরএস আমাকে দেখে অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট বা অনেক এসসিসি অনেকে এখন করা শুরু করেছে, যেহেতু আমি আলহামদুলিল্লাহ গত 7 বছর আগে প্রথম শুরু করি, এরপরে অনেকে আসছে। বাট এই সেক্টরে আবার কোম্পানি সেক্রেটারি ভিডিওগুলো বাংলা এবং বাংলাদেশের কনটেক্সটে খুবই কম, সেই জন্যই বাধ্য হয়ে হয়তো পছন্দ হোক অপছন্দ হোক আমারটাই শুনতে হবে। কিন্তু আপনি চাইলে অন্য কিছু শুনতে পারেন, কিন্তু পড়েন রেগুলার। সো এই জন্য আমি ইউসুফের সাজেশন হচ্ছে 1 ঘন্টা মিনিমাম পড়েন, আর একদম না পারতে আধা ঘন্টা পড়েন, মিস করেন না এটা। আর শুক্রবার বা অন্য দিনে অনেক অর্গানাইজেশন আছে যে হয়তো কালকে আপনার অর্গানাইজেশন হয়তো শুক্র শনি 2 দিন ছুটি, অনেক অর্গানাইজেশন আছে। এনিওয়ে এটা একটা জিনিস। আর লাস্ট এখানে আসলে 4টা হবে না, হবে 5টা, কারণ ওপিসি হলে এটা পাস হইতো। আর আনলিমিটেড কোম্পানি মানে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, বুঝছেন? এখানে যেমন লিখে দিলেন যে লাইবিলিটি আমার 500 টাকা নিব না 1000 টাকা নিব, আর আনলিমিটেড মানে হচ্ছে যে আইদার, এটা ছিল কি আগেরটা দেখেন, আমি আগেরটা আবার যাই, এই যে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে উইদাউট শেয়ার ক্যাপিটাল, লাইবিলিটিজ লিমিটেড লিখে দিতে আন্ডারটেকিং এর মাধ্যমে প্রফিট নন প্রফিট হয়। আর আর লাস্টটা যেটা বললাম সেটা হচ্ছে আনলিমিটেড কোম্পানি, সেখানে কি হয় আইদার উইথ অর উইদাউট শেয়ার ক্যাপিটাল, তারপরে কি হয় আনলিমিটেড লাইবিলিটি আর অব্লিগেশন। এটা সাধারণত এটা শেয়ার ক্যাপিটাল হইতে পারে না হইতে পারে, বাট লাইবিলিটি ইজ আনলিমিটেড, এটা হচ্ছে অব্লিগেশনটা একদম অনেক বেশি। ঠিক আছে, বোঝা গেল ডিফারেন্স গুলো এখন 4টা এবং ওপিসি সহ 5টা। আপাতত থিওরিটিক্যালি হলেও কি 5টা বুঝছেন কিনা? স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। কোশ্চেন ছিল স্যার, প্লিজ স্যার একটা বিষয় নিয়ে আমি একটু করতেছিলাম স্যার, ফ্লোটিং চার্জ আর ফিক্সড চার্জটা স্যার যদি একটু সংক্ষেপে স্যার বলতেন স্যার। এটা কি কোশ্চেনটা করলেন? স্যার মন্নাফ স্যার। আমি এটা একটা ভিডিওটা, আমি এটা হচ্ছে সংক্ষেপে বলা যাবে না, এটা অনেক বড় জিনিস। এই ক্লাস শেষ করতে করতে এই গ্রুপে একটা ভিডিও দিব, এটা মনে হয় 40-42 মিনিটের। এইটা আপনি আগে পড়বেন, তারপরে যদি কোনো কিছু না বুঝেন নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। কারণ এটা হয়েছে কি যে ওইটা যদি ওই ভিডিও দেখে 80-90% বুঝে ফেলেন তাহলে, এবং সবাইকে রিকোয়েস্ট করবো এটা অ্যাডভান্স লেভেলের, বাট এটা দেখে ফেলবেন তাহলে ইজি হবে। আদারওয়াইজ আমি পুরো ক্লাসে না বুঝাইলে ওই আসলে আমার একটা প্রবলেম কি, আমি অর্ধেক বুঝা শর্টকাট মেরে কারোর কথা বলতে পারি না, বললে পুরো বলি অথবা বলি না। হ্যাঁ, এই আপনি একটা জিনিস ভাষা নলেজ দেয়া আই ডোন্ট লাইক, এটা 3 মিনিটের ভিডিওর জন্য করতে পারি, কিন্তু ক্লাসে হচ্ছে ডিটেল বুঝতে হবে। আমি এটা দেই, নেক্সট ক্লাসে আপনি এটা দেখবেন এবং এখান থেকে আমাকে কোশ্চেন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে যে আজকে বেশি ক্লাস নিব না, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। হাউ টু কোম্পানি ইনকর্পোরেট রেজিস্টার, এটা আমরা জানি। কিভাবে করতে হয় কেউ বলতে পারবেন? কিভাবে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয়? প্রথম নেম ক্লিয়ারেন্স নিতে হয়, তারপর স্যার মেমোরেন্ডাম আর্টিকেলটা এটা ড্রাফট করতে হয়, ওইটা সহকারে আবার পরে ওই শেয়ার ক্যাপিটাল অনুযায়ী স্যার ওই টাকাটা ব্যাংকে জমা দিতে হয়, তারপর অনলাইনে ওই মেমোরেন্ডাম আর্টিকেল দিয়ে সাবমিট করতে হয়, তারপর তো আস্তে আস্তে হয়ে যায় স্যার। আপনি কি এইটা কাজ করেন না, প্র্যাকটিক্যালি করেন না? স্যার একটু করি স্যার, এই শুরু করছি স্যার। আপনি এটা কোনোভাবে আমার ক্লাসের একটা জিনিসও মিস করবেন না। আপনার কিন্তু অলরেডি যেহেতু আপনি প্র্যাকটিক্যালি করতেছেন, খুব মজা পাবেন এবং নলেজ বাড়বে। আর যারা করতেছেন না তাদেরও সুযোগ আছে, কোনো না কোনো সময়ে আমাকে যদি একটা নোট দিয়ে রাখেন। আমি গত সেশনে বলছিলাম অনেকের ইন্টারেস্ট হচ্ছে এরিয়া হচ্ছে সে বিজনেস অটোমেশন, স্পেশালি এসএপি সফটওয়্যার, এটার ব্যাপারে তার নাম্বার 1 চয়েস। সেকেন্ড সে কি দিছে আমি জানি না, আপনারাও ওই জিনিসটা এই গ্রুপে দিয়ে দিবেন যে আপনারা আসলে নাম্বার 1 চয়েস যাদের কোম্পানি সেক্রেটারিয়াল হবে তাদেরকে অনেক ভালো জানতে হবে। যারা মনে করেন যে না আমি আইএস আইএফআরএস নাম্বার 1 দিব,
তারা এইটাকে সেকেন্ড দিতে পারেন, কারণ সব তো সবার পক্ষে একদম এক্সপার্ট হওয়া সম্ভব অনেক ক্ষেত্রে নাও হতে পারে। এই কারণে আরো অ্যাডভান্স লেভেল যখন যাবেন, যেমন আমি এখন চাইলে যদি বেসিক অনেক এডুকেশন নিয়েছি, এখন আমি চাইলে আলহামদুলিল্লাহ অনেক এরিয়াতে ফোকাস করতে পারি, কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। সো আপনারা এটা একটু, যাই হোক, ও যেটা বলছে ঠিক বলছে, হাউ টু গেট, এই শব্দ হচ্ছে মিউট করে দেন। ওকে, থ্যাংক ইউ। সো আমি আজকের একদম লাস্ট চলে আসছি, হাউ টু গেট কোম্পানি ইনকর্পোরেট রেজিস্ট্রেশন। এটা হচ্ছে যে প্রসেস হচ্ছে, ও যেরকম বললো এটা হচ্ছে, ও বলছে একদম কোম্পানির লিগ্যাল ফর্মটা, কিন্তু প্রমোশন লাগে, তো মানে কয়েকজন লোক বলতে হয়, যেমন আমরা একটা ইবাজার নামে আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, আপনাদেরকেও ঢুকাবো ইনশাল্লাহ, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের সবাইকে নিয়ে ইবাজার নামে একটা কোম্পানি করা হয়েছে। তো এই ডিসকাশন লেভেলে তখন তারা মানে ফুল কোয়ালিফাইড ছিল, এই জন্য নেওয়া হয়েছে। তো আপনারাও এটা ঢুকবেন। এটা হচ্ছে যে প্রমোশন স্টেজ, এটাকে বলা হয় যে এই যে বলে কথাবার্তা প্রমোশন। এরপর ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন স্টেজ, যেটা এই লাতু সরকার বললেন যে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, মেমোরেন্ডাম ড্রাফট করতে হয়, সাবমিশন করতে হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব। তারপরে কমেন্সমেন্ট অফ বিজনেস স্টেজ, এরপর বিজনেস শুরু করার কিছু প্রক্রিয়া আছে, ট্রেড লাইসেন্স নিতে হয়, টিন, ভ্যাট, বিন সার্টিফিকেট নিতে হয়, এই কাজগুলো থাকে। তারপরে হচ্ছে আপনার এরপরে প্রমোশন স্টেজে কি হয়, প্রমোশন স্টেজে ইনফর্মাল মিটিং হয়। অনেক সময় আমরা বসে বসে কি করতে চাই, ব্যবসা কি করবো, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। তারপরে ফর্মাল মিটিং হয়, ফর্মাল মিটিং এন্ড ডিসিশন হয়। তারপরে প্রপোজ নেম, কোম্পানি নেম কি হবে, এটা আগে সেটেল হয়। দাম করে তো নেম ক্লিয়ারেন্স হয় না, ডিসকাশনের মাধ্যমে নর্মালি ঠিক হয় যে কি নাম নিতে পারি। তারপর অবজেক্টিভ ঠিক করা হয়, বিজনেস অবজেক্টিভ কি। তারপরে হচ্ছে ফার্স্ট ডিরেক্টর কারা হবে, চেয়ারম্যান কি হবে, এমডি কি হবে, এই জিনিসগুলো ফিক্স হয়। তারপর সাবস্ক্রাইবার, স্পন্সর কারা হবে, মানে প্রথম বোর্ড অফ ডিরেক্টরে তো থাকলো, ডিরেক্টর কারা হবে, চেয়ারম্যান কি হবে, এমডি। আবার অনেকে থাকতে পারে যে বোর্ডে নাই কিন্তু শেয়ার হোল্ডার হিসেবে থাকবে, যেমন আমাদের ই বাজারেই কেউ কেউ আছে বোর্ডে, কেউ কেউ আবার আছে সাধারণ শেয়ার হোল্ডার। তো এইগুলা থাকে। এরপরে কোম্পানির রেজিস্ট্রেশনের আরজেসি তে নেম ক্লিয়ারেন্স এর মাধ্যমে আপনার যে প্রসেসটা বললো লাতু, ওইভাবে করা হয়। আরো সামনে বলবো, কোনো অসুবিধা নেই। এরপরে ওই যে এই প্রসেসটা আছে, নেম ক্লিয়ারেন্স নেওয়া হয়। নেম ক্লিয়ারেন্স এর পরে কি হয়, ডকুমেন্ট টু বি ফাইলড টু আরজেসি, আপনার যে মেমোরেন্ডাম আর্টিকেল, এটা সাবমিট করতে হয়। এই যে বললাম, এই যে মেমোরেন্ডাম হচ্ছে কোম্পানি একটা সেকশন 5 এবং 6 অনুযায়ী, হ্যাঁ, এবং আর্টিকেল অ্যাসোসিয়েশন সেকশন 17 বলা আছে, সরি। লিস্ট অফ ডিরেক্টর, সেটা হচ্ছে সেকশন 92 সাবসেকশন 2 তে বলা আছে, পার্টিকুলার ডিরেক্টর। ডিরেক্টরদের কনসেন্ট, ওই যে শুরুতে বললাম একটা ফর্ম আছে, ফর্ম 9, সেটা সেকশন 92 তে বলা আছে যে ডিরেক্টরদের একটা কনসেন্ট দিতে হয়, ডিরেক্টর থাকতে চান কি চান না, এটা একটা কনসেন্ট দিতে হয়। ডিরেক্টরদের কন্ট্যাক্ট, কোয়ালিফাইং শেয়ার কি হবে, কতটুকু শেয়ার সে নিবে। আমি বলছিলাম যে বাংলাদেশের প্র্যাকটিস 2% শেয়ারের বাইরে কোয়ালিফাইং শেয়ার হয় না। স্ট্যাটুটরি ডিক্লারেশন, তাদের কনসেন্ট দিতে হয়, ওই যে বললাম না যে তাদের এই জিনিসগুলো থাকে। সো রেজিস্টার অফ অফিস কোথায় হবে, আপনার ফিক্স অফিস কোথায় হবে, হ্যাঁ, স্ট্যাটুটরি ডিক্লারেশন দিতে হয়, কমপ্লাইড, এটা হচ্ছে 25 সেকশনের সাবসেকশন 2 তে বলা আছে। আর রেজিস্টার অফিসে অ্যাড্রেস কোথায় হবে, এটা হচ্ছে সেকশন 77 এ বলা আছে। বোঝা গেল ভাই? একটু এখনকার সংক্ষেপ করতেছি, নেক্সট ক্লাসে এখানে প্রয়োজনে আরেকবার রিপিট করব। আজকে আমি জাস্ট একটু টেনে যাচ্ছি যে আপনারা এই ভিডিওটা দেখে প্লাস ডকুমেন্টটা দেখে বুঝতে পারবেন, প্রয়োজনে আরেকটু রিপিট করব। এইবার একটা ছবি দিয়ে দিচ্ছি আমরা, এটা ইনকর্পোরেশন সার্টিফিকেট কিরকম হয়, ঠিক আছে? এটা আমি আরো ডিটেইল দেখাবো, অসুবিধা নেই। তারপরে হচ্ছে যে কমেন্সমেন্ট অফ বিজনেস স্টেজ, সেটা হচ্ছে প্রসপেক্টাস, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয়, প্রাইভেটে হয় না। প্রসপেক্টাস ছাপাইতে হয়, অথবা প্রসপেক্টাস ইন লিউ অফ প্রসপেক্টাস আছে, স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস আছে। এগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলে বলবো, আপাতত হলে শুনে রাখেন। ফুলফিল অফ থ্রি কন্ডিশন, মিনিমাম সাবস্ক্রিপশন রিসিপ্ট, সেটা হচ্ছে ওই যে বললাম যে শেয়ার টাকা জমা দিতে হয়, ডিরেক্টরস পেইড এগেইনস্ট দেয়ার শেয়ার, টাকা না দিলে তো হবে না। আর ফাইলে ডিক্লারেশন, এটা যেটাকে বলে কন্ডিশন অ্যাপ্লাইড, মানে কনসেন্ট দিতে হয়। এগুলা আসলে অ্যাডভান্স লেভেলে আমি টোটাল ডিসকাস করবো, আপাতত জাস্ট কোয়াইটলি মানে খুব কুইকলি বলে দিলাম। নেক্সট ক্লাসে আবার একটু রিপিট করে, এই যে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা হচ্ছে মানে পরে, সার্টিফিকেটের ইনকর্পোরেশনের পরে আরেকটা হয় সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দরকার হয় না, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্রয়োজন হয়। এটা আমরা আরো ডিটেইল আলাপ করবো, কোনো অসুবিধা নেই। সো আপাতত আজকে যদি এই পর্যন্ত শেষ করি, যদি কোনো একটা কোশ্চেন আমি নিতে পারি, যদিও অলরেডি প্রায় 2.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, জাস্ট একটা জিনিস যদি বলেন, আমি একটা কোশ্চেন নিতে চাই, পরে আমি আবার নেক্সট ক্লাসে আবার তো আমরা করব। আর সোফার যেভাবে আগিয়েছি, যেভাবে আমি তাড়াহুড়াও করি নাই, আবার খুব স্লো যাই নাই, সো এটা কি ঠিক আছে নাকি আর একটু ফাস্টার যাইতে হবে, আর একটু স্লো যাইতে হবে? ইউ ক্যান গিভ সাজেশন, একটা কোশ্চেন একটা সাজেশন বলেন প্লিজ, একজন স্যার
স্যার আমার মনে হয় যে এটা আজকের এটাই ঠিক আছে স্যার প্রসেস। ওকে, এটা কে বললেন? সাইদুল। সাইদুল ইসলাম। জি স্যার। ওকে ভাই, ঠিক আছে। ওকে ভাই, হ্যাঁ। থ্যাংক ইউ। আর অনেক হাত উঁচু করছেন, অনেক বলেন দ্রুত। স্যার ঠিক আছে স্যার, আজকে যেভাবে হয়েছে এভাবে ঠিক আছে। ওকে, কোনো কোশ্চেন? না স্যার, এখন question নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অ্যান্ড আমার সাথে যে এই লম্বা সময় থাকলেন। আমি আসলে কখনোই কোয়ান্টিটি দিয়ে ভ্যারি করিনি, কয়জন স্টুডেন্ট থাকে কি থাকে না থাকে। আমার কাছে একজন স্টুডেন্ট থাকলেও একই রকম ইম্পর্টেন্স দিই, বাট আমার মনে হয় যারা এনরোল আছেন এই লুইনো একটু খেয়াল রাখবেন যে কেউ যেন মিস না করে। মিস করলে তার লস, কিন্তু আমার মনে হয় যে যদি এখানে 17-18 জনকে পড়ালাম, এখানে যদি 30 জনকে পড়াইতাম, এফোর্ট একই যাইতো, ওই লোকগুলো উপকৃত হইতো। এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।